দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানের আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বিশ্বের নতুন ভূ রাজনৈতিক মেরুকরণে বাংলাদেশের অবস্থান কেমন হবে। আমাদের সাথে আজকে আলোচনার জন্য আমরা দুজন অতিথি পেয়েছি আমাদের অনুষ্ঠানে। আমার সাথে আছেন পারভেজ আব্বাসী, তিনি অর্থনীতি বিভাগ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক, এবং আমার সাথে আছেন রাহি দিজাজ, তিনি কূটনৈতিক প্রতিবেদক, দৈনিক প্রথম আলো। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। দর্শক, আপনারা যারা নিয়মিত ভিত্তিতে সংবাদপত্রে চোখ রাখেন, টিভি চ্যানেলে সংবাদ দেখেন, তারা খুব ভালো করেই দেখছেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের নতুন নতুন অনেক ধরনের পরিবর্তনের আভাস আমরা পাচ্ছি। ভূ রাজনৈতিক যেই এক ধরনের নতুন মেরুকরণ বলি, অস্থিরতা বলি, অনেক ধরনের অ্যাক্টিভিটি বলি, যেভাবে এই জিনিসটাকে বলার চেষ্টা করি না কেন, সেইটা অনেকখানি বেড়েছে। রাইজাজ, আপনার কাছ থেকে যদি জানি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে কতগুলো পরিবর্তন বিশেষভাবে দেখেন যেগুলো উল্লেখযোগ্য? এটা আমি নিজে না বলে, যেহেতু আপনি কাভার করেন নিয়মিত, চোখ রাখেন, আপনার কাছ থেকে যদি একটা সামারি শুনি প্রথমে। আমি ট্রাম্পের ট্যারিফ ওয়ারটা থেকে শুরু করি। যখন এপ্রিলে উনি রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করলেন এবং সারা বিশ্ব তখন এক ধরনের একটা ঝাঁকুনি বললে বোধহয় কম বলা হয়, যে গোটা দুনিয়া জুড়ে তোলপাড় করা ঘটনা ছিল সেই ট্যারিফ ওয়ারটা, এবং সাবসিকুয়েন্টলি ঘোষণা করে একটা মরাটোরিয়াম দিলেন। তারপরে প্রত্যেকটা দেশকে আলাদা আলাদা করে আলোচনার টেবিলে আসলেন, এবং এই আলোচনা শুরু হওয়ার আগে নানান জল্পনা ছিল, অনুমান ছিল, এবং সেটি প্রমাণিত হলো যে ট্যারিফ শুধু ট্রেড বা কমার্সের ইস্যু না, এটা সর্ট অফ একটা টুল ফর জিও পলিটিক্স। আমরা এভাবে বলতে পারি, সর্ট অফ এক ধরনের লিভারেজও বলা যায়। এবং সেটা তো আমরা আমাদের দেশের ক্ষেত্রে যদি বলি, ধরেন বাংলাদেশ সেন্ট্রিকে আসি, আমরা একদম তিন ধাপে যে আলোচনা করছিলাম, একদম শেষ মুহূর্তে এসে আমাদের ট্যারিফটা এই কত থাকবে না, এটা নিয়ে যথেষ্ট শঙ্কা ছিল, শেষ পর্যন্ত 20% ক্যাপ দিয়ে থেমে গেল। এই 8 বিলিয়নের যে গ্যাপ, সেটার জন্য ট্রাম্প যেভাবে ঝাঁপিয়ে পড়ছিল, তাতে দেখা গেল বাইলেটারাল ইস্যুর চাইতে তার আদার্স ইস্যু, খুব রুলস অফ অরিজিনের কথা বলি, আমরা জানি যে আমরা আরএমজির উপর ডিপেন্ডেন্ট, এবং আরএমজির উপর ডিপেন্ডেন্ট বলতে গেলে সেটা কাঁচামাল বলুন, মেশিনারিজ বলুন, চীনের উপর আমরা ডিপেন্ডেন্সি। এখন সেটা কি শুধু আরএমজির কনটেক্সে? ডেফিনেটলি না। আমরা যদি গত 50 বছরে বাংলাদেশের বিবর্তনের দিকে দেখি, নিরাপত্তার জায়গায়, প্রতিরক্ষার জায়গায় আমরা পুরোপুরি নির্ভরশীল চীনের উপর। তো এই যে ট্যারিফ ওয়ার যেটা শুরু হলো, রেসিপ্রোকাল ট্যারিফ শুরু হলো, আলটিমেটলি সেটা ট্যারিফের মধ্যে থাকলো না এবং এক্সপোজ হয়ে গেল। তো এই ট্যারিফ ওয়ারের যখন ঘোষণা আসছে, ওই সময় আমরা দেখলাম ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল মস্কোতে গেলেন, জয়শঙ্কর তার চাইনিজ কাউন্টারপার্টের সাথে মিট করলেন, এবং সাবসিকুয়েন্টলি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ডায়ালগে মোদি জয়েন করলেন। তো অর্থাৎ আমি এই যে জিও পলিটিক্স, ইকোনমিক্সটা এক করে এভাবেই দেখতে বলছি, গোটা দুনিয়া জুড়ে তখন প্রশ্ন এলো, তাহলে কি নতুন মেরুকরণ হচ্ছে কি না? যুক্তরাষ্ট্র থেকে সরে ভারত, চীন, রাশিয়া একটা মেরুতে যাচ্ছে, আমেরিকার পাল্টা একটা ফোর্স হচ্ছে, এমন আলোচনা জল্পনা কিন্তু শুরু হয়ে গেছে। এখন আমাদের অপেক্ষায় থাকতে হবে যে ভারত এবং চীনের মধ্যে যে বৈরিতা, বিশেষ করে আমরা বর্ডারে যে স্কারমিশেসগুলোকে দেখেছি গত কয়েক বছর, সেখান থেকে বেরোয় এসে তারা নতুন করে নিজেদের রিলেশনশিপটাকে রিফিক্স বা রিসেটেল করতে পারেন কিনা। তো এই রকম যে একটা অবস্থার কথা বলছি, যুক্তরাষ্ট্রের চাপ, ট্যারিফ ওয়ার, রিঅ্যানাইলমেন্ট, তো এর মধ্যেই কিন্তু পরিষ্কার যে জিও পলিটিক্যাল এবং জিও ইকোনমিক্সের একটা শিফটের ইঙ্গিতগুলো আছে, এবং বাংলাদেশের জন্য সেটা আসছে। বাংলাদেশের ট্যারিফটা শুধু বাংলাদেশের উপরে কতখানি হচ্ছে তার দেখার চাইতে অন্যান্যদের সাথে তুলনামূলক আমার বাংলাদেশের অবস্থান তো একটা তুলনামূলক অবস্থানের ভিতরেই থাকে। পারভেজ আব্বাসী, একই রকম বলি যে আমার যুক্তরাষ্ট্রের ট্যারিফের, আমি বলবো যে এটা একটা বহিঃপ্রকাশ তার কূটনৈতিক দৃষ্টিভঙ্গির, বা তিনি কিভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান দেখছেন বিশ্বে, সেটা। তার পাশাপাশি আরও মানে মধ্যপ্রাচ্যের বিষয়টাও এখন খুবই গুরুত্বপূর্ণ। মানে যুদ্ধ প্রায় শুরু হয়ে যায়, আমাদের কতগুলো আশঙ্কার ভিতর দিয়ে গেলাম, আবার সেটাকে থামানো হলো। এখন আবার আমরা কিছুদিন আগে দেখেছি যে ইসরায়েল ওটা যুদ্ধ ঘোষণা না হলেও তার টার্গেটেড ভাবে একভাবে করছেন।
বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্য খুবই গুরুত্বপূর্ণ, যাকে দুভাবে আমার বড় রেমিটেন্সের উৎস, আবার আমার তেলের দাম আমার অর্থনীতির জন্য বিরাট ব্যাপার, হিউজ থিং। আপনি কিভাবে দেখেন একই রকম, মানে যুক্তরাষ্ট্রের বিষয়গুলো এবং তারপরে অন্যান্য যে আরো ভূরাজনৈতিক বিষয় আসছে? প্রথমেই শুরু করব হচ্ছে যে আমরা আসলে যখন আমরা অর্থনীতির কথা বলি, আমাদের যে এই মডার্ন সেন্সে যে অর্থনীতি চিন্তা করি, অ্যাডাম স্মিথের ওখান থেকে তো ইনকোয়ারি ইন্টু দ্য কজ অফ ওয়েলথ অফ নেশনস, তো ওখানে কিন্তু ইউজ করেছিল পলিটিক্যাল ইকোনমি। তো পলিটিক্যাল অ্যাসপেক্টটা কিন্তু অনেক দিন ধরে আমরা ভুলে গেছি আমরা। কিন্তু যুক্তরাষ্ট্রের আজ যে মানে বলুন যে হচ্ছে বিশ্বের একমাত্র পরাশক্তি বা হাইপার পাওয়ার, তো এই হাইপার পাওয়ার হওয়ার পিছনে শুধু মিলিটারি মাসল না, বা এখানে সশস্ত্র এখানে বাহিনীর ক্ষমতা না, তার সাথে সাথে হচ্ছে যে ওর ওর জ্ঞান বিজ্ঞান বা হচ্ছে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওর উৎকর্ষতা যে অ্যাচিভ করেছে ওটা না, তার সাথে সাথে হচ্ছে যে অর্থনীতির উপর হচ্ছে ওদের একচিটিয়া এখানে যে প্রাধান্য ছিল। এখন চীনের যে এখানে হচ্ছে অর্থনৈতিক যে উত্তরণ হয়েছে এবং চীন যে এখন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে, এটা যুক্তরাষ্ট্রে আমরা এটা বহুবার আলাপ হয়েছে যে এখানে যুক্তরাষ্ট্রের এখানে এটাকে এখন চীনকে ওদের স্ট্র্যাটেজিক কম্পিটিটর হিসাবে মনে করে। এবং তার জন্যে ডোনাল্ড ট্রাম্প, আমরা যতই ওখানে ওনাকে উড়িয়ে দিই যে ওনার ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি ইত্যাদি ইত্যাদি, সে কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বার্থে সে কিন্তু এখানে হচ্ছে হি ইজ প্লেয়িং দ্য ভিলেন। অনেক সময় এখানে দেখানো হয় না যে অপ্রিয় কাজটা করবে, কিন্তু এখানে হচ্ছে যে গালিগালাজটা খাবে এখানে, তো সে আমেরিকার স্বার্থের জন্য কাজ করছে। আমি আপনাকে উদাহরণ দিই একে একে। আপনি মধ্যপ্রাচ্যের আগে আমি যদি আসি, ট্রাম্পের কিন্তু 2016 থেকে 20 সালেও কিন্তু একই রাস্তায় যাচ্ছিল, এবার আরও অর্গানাইজভাবে যাচ্ছে। আমাদের কাছে মনে হতে পারে যে হচ্ছে জিনিসটা ডাইরেক্ট, এখানে আমরা যে ইংরেজিতে একটা কথা হচ্ছে মেথড ইন দ্য ম্যাডনেস। কেন, যখন দেখুন ওর রেসিপ্রোকাল ট্যারিফ যখন সে এখানে শুরু করলো, রেসিপ্রোকাল ট্যারিফের সময় তার সবচেয়ে কাছের যে এখানে মিত্র শক্তি যেগুলো আছে, এমনকি দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, কাউকে ছাড় দেয় না। কিন্তু ওই একটা অর্থে হচ্ছে কেননা ওদের বিশাল হচ্ছে যে হচ্ছে বাজেটের ঘাটতি, বিশাল ওদের দেনা, এবং ওরা আস্তে আস্তে দেখছে হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং সেক্টরে ওদের যে একটা কম্পিটিটিভনেস ছিল ওটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে হচ্ছে চীনের কাছে। কেন, ম্যানুফ্যাকচার্ড গুডসে আপনি নিশ্চয়ই জানেন এখন চীন হচ্ছে এখানে এক্সপোর্টার। তো এইরকম যখন একটা, এবং যখন বেল্ট অ্যান্ড রোড এখানে ওরা বিআরআই যখন এখানে আসলো, বিআরআইতে ওরা দেখছে যে চীন হচ্ছে যে যুক্তরাষ্ট্রেরই আগে যে সুপার পাওয়ার হওয়ার যে প্ল্যানটা ওটা হচ্ছে সুন্দর মতো ইমপ্লিমেন্ট করেছে। আপনি এখন মধ্যপ্রাচ্যের কথাতে আস্তে আস্তে আসি। মধ্যপ্রাচ্যের মাঝখানে যে স্পেশালি হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যারা গালফ স্টেটস বলবো, সৌদি আরেবিয়া, কাতার, ওমান, বাহরাইন, এদের সবার সাথে কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনের লেড এখানে স্টেট ডিপার্টমেন্টের একটা কিন্তু এখানে হচ্ছে যে ওদের সম্পর্কে একটু চিট ধরেছিল। কেন, যুক্তরাষ্ট্র এখানে তখন বলো তো ওয়েপেনাইজেশন অফ হিউম্যান রাইটস, এবং তখন কিন্তু কথা হচ্ছিল, কিন্তু তখন দেখলাম যে আমরা চীন তাদের জ্বালানি যেখানে ঘাটতি আছে, ওদের এনার্জি ডিপেন্ডেন্সি আছে, তো ওটাকে মেটানোর জন্য কিন্তু ওরা হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ তেল এবং গ্যাস ওরা আমদানি করা শুরু করলো হচ্ছে সৌদি আরেবিয়া এবং হচ্ছে কাতার, ইউএই, এইসব দেশগুলোর কাছ থেকে। দেখুন লিঙ্কেজটা দেখেন। এবং তখন কিন্তু আমরা শুনলাম যে এতকাল ছিল পেট্রো ডলার, যে এখানে আপনি তেল যখন কিনছেন এখানে মধ্যপ্রাচ্যে ডলারে এখানে কেনাকাটা করতে, একটা কারণ যেখানে হচ্ছে ডলার হচ্ছে গ্লোবাল কারেন্সি গেছে। তো এখন চীনারা কি শুরু করলো হচ্ছে পেট্রো ইউয়ানের মধ্যে এখানে হচ্ছে যে চীন যখন এখান থেকে মিডল ইস্ট মধ্যপ্রাচ্য থেকে এখানে তেল বা এখানে জ্বালানি নেবে, ওরা হচ্ছে ওখান থেকে ইউয়ানে পে করবে। এবং আমরা দেখলাম যে হচ্ছে ব্রিক্সের এখানে যখন সম্প্রসারণ হলো, ইউএই, ইজিপ্ট, অনেকগুলো দেশ কিন্তু এটার সাথে যোগদান করলো। এবং তার সাথে সাথে আছে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, লার্জেস্ট এখানে যে ফ্রি ট্রেড আরসেপ যেটা। তো চীন কিন্তু যুক্তরাষ্ট্রের জায়গাটা মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেমে নিচ্ছিল। এখন দেখেন কি হয়েছে, এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা হলো ইরানের সাথে ইসরায়েলের, এবং যে সংঘর্ষটা হলো, এটা নিয়ে একটা প্রোগ্রামে আপনার এখানে এসে কথা হয়েছে, সে সময় কিন্তু আবার ইরানের যে উগ্র শিয়া চিন্তাভাবনা যেখানে আছে, যেটা হচ্ছে আমাদের গালফ আরব স্টেটসের মধ্যে যে শাসকদের জন্য এটা একটা শঙ্কার কারণ, সবাই কিন্তু পাবলিকলি এবং প্রাইভেটলি যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন দিল। এবং এখন কিন্তু পেট্রো ইউয়ানের কথা কিন্তু বেশি শোনা যাচ্ছে না, কারণ প্রত্যেকটি শাসক দেখুন, যে সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান বলেন, ইউএইর এখানে হচ্ছে মোহাম্মদ বিন জায়েদ বলেন, তারপর আপনার কাতারে আল থানিরা যারা আছে, প্রত্যেকে কিন্তু এখন নিজেদের এখানে সরকারকে টিকিয়ে রাখার জন্য আবার সেই যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা আবার বেড়ে গেছে।
এবং এই যেহেতু এখানে আপনার এই গাজাতে এই যে জেনোসাইড চলছে, ইসরায়েলে এখানে যে চালিয়ে যাচ্ছে, আপনি দেখুন সারা দুনিয়ার বিবেকবান মানুষরা কিন্তু এটা নিয়ে চিন্তিত। এমনকি যুক্তরাষ্ট্র কিন্তু এখানে আপনার কিন্তু আপনি যতগুলো পোল আসে রয়টার্সে বরাত দিয়ে বলতে পারে, সাধারণ মানুষরা কিন্তু বলছে যে ইসরায়েলের এখানে যে এই জেনোসাইড হচ্ছে, এই নরহত্যা করছে, এটা কিন্তু থামানো উচিত। আরেকটা জিনিস, বিআরআইকে ওরা মানে টক্কর দেওয়ার জন্য আইম্যাক ওটা যে ফ্লোট করেছে, ইন্ডিয়া মিডল ইস্ট আফ্রিকা করিডোর, এবং এই আইম্যাকের জন্য গুরুত্বপূর্ণ একটা আউটলেট হচ্ছে আপনার গাজা। এই জন্যই দেখেন হচ্ছে গাজাতে কিন্তু এক প্রকারের কিন্তু ওখান থেকে ডিপপুলেশন হয়ে যাচ্ছে, মানুষকে মেরে, মানুষকে এখানে সার্ভেশন করে এখানে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এবং ইসরায়েল কিন্তু এখন ওদের যে আপনার পূর্ব মেডিটেরিয়ানে প্রচুর হাইড্রোকার্বন রিজার্ভস আছে, তো ওইটার জন্য হচ্ছে ইসরায়েল কিন্তু এখন ইজিপ্ট, সাইপ্রাস এদের সাথে এখানে কাজ করছে। সব কিছুর পিছনে কিন্তু যুক্তরাষ্ট্রের একটা দীর্ঘমেয়াদী চিন্তা আছে। এখন আপনার নৈতিকতার উপর যদি আপনি নির্ভর করেন তাহলে বলবো যে এটা তো উচিত না, কিন্তু যুক্তরাষ্ট্রে বলছে যে মাইট ইজ রাইট। যুক্তরাষ্ট্রে সেই গ্লোবাল মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেমটা যেটা খারাপ করলো, ওরা যখন দেখলো যে এটা ওদেরকে সুবিধা দিচ্ছে না, ওরা ডিসকার্ড করে দিল। ওপেনলি হচ্ছে WTOর এখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের রুলসকে ওরা ফ্লাউট করলো, কিন্তু এখানে কিন্তু এবং এটার জন্য যুক্তরাষ্ট্রের কোর্টেও কিন্তু এখানে চায়। তো এতগুলো জিনিসটা হয়েছে, তো জিনিসটা কি হচ্ছে, যুক্তরাষ্ট্র এখন নেক্সট 20 বছর বা 30 বছর চীনের উত্থান বা একটা অল্টারনেট একটা ব্লক যাতে না হয়, ওটাকে কিন্তু ওরা কাউন্টার করে, তার জন্য তাদের মিত্র ভারতের উপর চাপ আমি দিচ্ছে। রাইজেস আপনার কাছে যদি ফেরত আসে, আপনি ছোট মানে আমাদের জন্য বড় ইস্যু ছিল, আমরা যখন অন্তত 90 দশকের সময় থেকে আমরা যেটা ফোকাস করেছিলাম সেটা হলো আমার মাল্টিল্যাটারাল সিস্টেমটা আমাদের জন্য ভালো। এইটা আমরা একটা জেনারেল আমাদের মানে এক ধরনের ঐক্যমত্য ছিল যে আমরা ক্ষুদ্র দেশ হিসেবে আলাদা আলাদা করে নিগোশিয়েট করে আমার জন্য পারা এবং কঠিন। সেটা খুব অবভিয়াস। এবং গত 50 বছরে বাংলাদেশ যেখানটা এসে দাঁড়িয়েছে, এবং আপনি যে বলছেন যে মাল্টিল্যাটারালিজমের কথা বলছি, বাংলাদেশের মতো ছোট দেশের জন্য এর চেয়ে বেটার কোনো অপশন তো নেই। আমি যেখানটা শুরু করেছিলাম, পারভেজ আব্বাসি সেই ক্যানভাসটার কারণে ওয়াইডার ব্রডার করে বলছেন তো, এবং আপনি যে প্রশ্ন দিয়ে আমার কাছে ফিরলেন যে মাল্টিল্যাটারালিজম, যেটাতে বাংলাদেশ চ্যাম্পিয়নও বলা যায়। এবং দেখুন এখন আফটার দ্য ফল অফ সোভিয়েত ইউনিয়ন যেই এক ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছিল, এই পাশাপাশি চীনের যে উত্থান ঘটছে, বিস্তৃতি ঘটছে, তা যুক্তরাষ্ট্রকে ভাবিয়ে তুলেছে। যে কথাটা উনি বললেন সেটা মধ্যপ্রাচ্যের এত কিছুর পরও বাইডেন বা ডেমোক্র্যাটদের এই ভরাডুবির পিছনেও কিন্তু আমরা যদি ফিরে যাই 22 দেশের দিনগুলোতে, আমেরিকাতে প্যালেস্টাইনিদের সপক্ষে এরকম ক্যাম্পাসে এত প্রোটেস্ট, দুনিয়া জুড়ে প্রোটেস্ট কিন্তু কখনো হয়নি। এবং যেই ডেমোক্রেটরা বা যে লিবারেলরা বাইডেনের পক্ষে ছিলেন, তারাই কিন্তু সবচেয়ে উচ্চকণ্ঠ ছিল। আদার দেন এই যে উনি বললেন না যে আমেরিকা ফার্স্ট, ট্রাম্প তারা মার্কিনীদের পক্ষে, মার্কিনীদের জন্যই করছেন। তো সেই জায়গাতে আপনি যে ইউনিপোলার ওয়ার্ল্ড এবং ইউনিপোলার ওয়ার্ল্ডের ঝুঁকিটা কি, বিপদটা কি, সেই জায়গা থেকে চীনের মতো একটা শক্তির উত্থান এবং চীনকে থামিয়ে দিতে এখন যুক্তরাষ্ট্র, সেটা ডেমোক্রেটদের সময় ছিল, এখন সেটা অনেক বেশি দৃশ্যমান। তো সেই জায়গাতে আমি মনে করি না যে এখনই মাল্টিল্যাটারালিজম সিস্টেমটা ভেঙে যাচ্ছে, কিন্তু এই যে ট্যারিফ ওয়ার নিয়ে যেটা শুরু করলাম, আমাদের মতো দেশ তো WTO এর উপর ভিত্তি করে এগোই। সেখানে যুক্তরাষ্ট্রের মতো দেশ যখন আমাদেরকে বেছে দেয়, হয় একে বেছে নাও কিংবা আমার পক্ষে থাকো। আলোচনা করছিলাম বিশ্বের যে ভূ অর্থনৈতিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি, তাতে বাংলাদেশের অবস্থান কেমন হবে। বিরতির পর আমরা আবার ফিরবো এই আলোচনায়, আমাদের সাথে থাকবো। আলোচনাটা করছিলাম বিরতির আগে, আমি যখন ট্যারিফ ওয়ার দিয়ে অনুষ্ঠানে শুরু করলাম, তো সেখানে আসি এই যেমন ধরেন নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা আমরা ট্যারিফ ওয়ারের পর থেকে বেশি করে শুনছি, এবং জুলাই মাসে যেটা সেটেল ডাউন করলো সেটা কিন্তু নন ডিসক্লোজার এগ্রিমেন্টে নেই। আমরা জানি এই আলোচনা যখন করছি, কালকে ব্র্যান্ডন লিঞ্চ, অ্যাসিস্ট্যান্ট USTR, উনি ঢাকায় আসছেন। কিছু আলোচনা কিন্তু এখনও ওপেন এন্ডেড রয়ে গেছে, যে কথাটা বলছিলাম, রুলস অফ অরিজিন, লেবার রাইটস, এখানে অনেক পারচেজের ইস্যু আছে, পারচেজের ইস্যু আছে। এবং আমি খুব স্বাভাবিক সঙ্গত কারণে বলি, কিছুদিন আগে আমরা জানি যে ফর্মার আমেরিকান অ্যাম্বাসেডর টু ঢাকা পিটার হাস বাংলাদেশে এসেছিলেন। উনি কূটনীতি থেকে বিদায় নিয়ে অ্যাক্সিলারেট এনার্জি বলে US যে LNG প্রডিউসিং কোম্পানি, সেখানে কাজ করেন। যদিও খুব বেশি কিছু আমরা পাবলিকলি দেখিনি, আমরা একটা ছোট রিপোর্ট করেছিলাম, সেখানে আভাস ইঙ্গিতে বলার চেষ্টা করেছি যে অ্যাক্সিলারেট এনার্জির দুটো টার্মিনাল আছে, একটা তার নিজের আর একটা সামিট LNGর সাথে, আরেকটা করার কথা। কিন্তু বেসিক্যালি উনি এসেছিলেন
আমরা যুক্তরাষ্ট্রের সাথে যখন নেগোসিয়েশন শেষ করি সেখানে কথা ছিল অন্যান্য অনেক কমোডিটির মতো এলএনজি বেশি কিনবো। ইন দ্য মিন টাইম আমাদের ডিপার্চারটা যেটা হয়, আমরা আবার সরকারি লেভেলে পারভেজ আব্বাসি বলছিলেন জিসিসি দেশগুলোর কাছে আমাদের নানান কারণে নির্ভরতা আছে। একটা হচ্ছে রেমিটেন্স, আর সেকেন্ড বা অন্যতম বড় হচ্ছে এনার্জি। তো আমরা একদিকে আমেরিকাকে বলছি আমরা তাদের কাছ থেকে তাদের সাথে ব্যবসা বাণিজ্য বাড়াবো, ইনভেস্টমেন্ট হতে পারে যদি আমরা আমাদের ব্লকগুলো অ্যালোকেট করতে পারিনি, একটা দুঃখজনক বিষয়। ইন দ্য মিন টাইম আমার কাছে যে খবর যে আমরা জানাচ্ছি যে G2G লেভেলে ওমান সহ কয়েকটা দেশ থেকে আমরা জ্বালানি কিনতে যাচ্ছি, যেটা কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগ বা ভাবনার কারণ। যে কথাটা আমি বলছিলাম যে বাণিজ্য শুধু বাণিজ্যে সীমিত থাকছে না, সেটা রাজনীতি, সেটা ভূ রাজনীতি বলেন, কৌশলগত রাজনীতি, কাতারও আরো একটি উৎস আছে কাতারও যেটা থেকে আমরা নিয়মিত আনি। এখন ওমানের কথাটা আমি বেশি শুনছি, ওমানটা নতুন একটা সোর্স বলা হচ্ছে। এই যে আপনি মাল্টিল্যাটারালিজমের কথা বলছেন, সেই জায়গাতে ফিরছি আমি বা আমার মানে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য WTO হচ্ছে একটা রক্ষা কবচ। এখন আমেরিকার সাথে আমি আজকে যে এখানে ছাড় দিব, তার সাথে বশ্যতা বা ছাড় যেই বিশেষণে বলি না কেন, আমার বড় ট্রেডিং পার্টনার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে সে তো তখন বলবে যে তুমি যদি যুক্তরাষ্ট্রকে এখানে ছাড় দাও তাহলে আমার কাছে তাহলে 8 বিলিয়ন থেকে 40, সেটি কিন্তু আমার জন্য বিশাল বাজার। আমি যেই আলোচনাটা আমার মনে হয় রাহিজ করছিলেন, এটাই এখন সবচাইতে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ। সেটা হলো আমরা যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে চুক্তিতে গেলাম এবং সারা বিশ্বই গেছে, আমার তো একার দোষ না, আমাদের হয়তো সেই অর্থে করারও তেমন কিছু ছিল না। কিন্তু একই রকমভাবে আমি যদি চিন্তা করি যে আমার মানে একটা বড় রপ্তানির জায়গা হলো এখন ইউরোপিয়ান ইউনিয়ন, তারাও যদি এখন বলেন যে আপনি যেই ধরনের ছাড় ওখানে হচ্ছে আমার সে একই ধরনের সুবিধা তারা পাবেন না কেন, বা একই রকমভাবে যদি মধ্যপ্রাচ্য বলেন যে আমি হ্যাঁ তোমার দেশ থেকে আমি শ্রমিক নিব কিন্তু তুমি আমার সাথে তেলের চুক্তি করো, আগে যেগুলো আমাদেরকে ডিল করতে হতো মানে এমনকি আমি যদি যুক্তরাষ্ট্র ভার্সেস মধ্যপ্রাচ্যের ভিতরে নাও যাই, মধ্যপ্রাচ্যের ভেতরেই আমার বিভিন্ন দেশ আছে ওখানে, মানে আমি কাতার থেকে শুরু করে ওমান, ইউএই, সৌদি সবগুলো দেশই আমার জন্য কিন্তু বিরাট বিরাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জায়গায় কি আমরা এক ধরনের ট্র্যাপে পড়ে যাচ্ছি? আমার মনে হয় এটা একটা ভিশাস সাইকেল। আমার কাছে মনে হয় যে কেননা দেখুন, যেমন দেখা যায় যে আমরা জানি হচ্ছে অর্থনীতি যে দারিদ্রতা থেকে উত্তরণ হয় না কেন, কেন আপনার আয় কম, তারপরে আয় কম হলে হচ্ছে যে আপনি নিজের উপর এখানে হচ্ছে আপনি শিক্ষাগত যোগ্যতা কম, আপনার শরীর স্বাস্থ্যে খেয়াল রাখার মতো আপনি পুষ্টিকর খাদ্য পেতে পারেন না। তো আপনার এটা হচ্ছে যে আপনি এখানে দারিদ্র্যের এই বেড়াজাল থেকে আপনি বের হতে পারেন। ঠিক তেমনি যুক্তরাষ্ট্রকে যদি আমরা সুযোগ সুবিধা দিই, বাকি সবগুলো দেশ বলবে তোমরা তো MFN স্ট্যাটাস ফলো করো, মোস্ট ফেভার্ড নেশন স্ট্যাটাস, তো যুক্তরাষ্ট্রকে যখন দিচ্ছ তো আমাদেরকে দিবে না কেন? আমরা কেন তোমাদের, এবং দেখুন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কিন্তু আমাদের আরও চিন্তার উদ্বেগ হচ্ছে যে আমরা LDC গ্র্যাজুয়েশনের পর এভরিথিং বাট আর্মস আন্ডারে যেটা আমরা সুযোগ পেতাম GSP+, ওটা কিন্তু এখনও পাকাপোক্ত হয় নাই। ওখানে হচ্ছে আপনার হিউম্যান রাইটস বা ডেমোক্রেসি বা ইনভায়রনমেন্টের এখানে কোয়ালিটি অফ ইনভায়রনমেন্ট, এগুলো কিন্তু এখানে এখনও নেগোসিয়েশন চলছে, এখানে এগুলো এখন আমরা ফুলফিল করতে পারি নাই। তো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে চাপ বাড়বে, ইউরোপিয়ান ইউনিয়নের পর চাপ বাড়ার পর আপনার তারপর এখানে হচ্ছে অস্ট্রেলিয়া আছে, জাপান আছে, যুক্তরাজ্য আছে, দক্ষিণ, সবাই তো চাইবে হচ্ছে তাদের এখানে, হ্যাঁ, এবং কানাডা তো এখনো শুরুই করে না, এখন ওরাও ওদের চাপটা শুরু করবে, এবং এটা হচ্ছে কি জিরো সাম গেম হয়ে যাচ্ছে, এখন হচ্ছে উইন উইন সিচুয়েশন আর নাই। এবং যুক্তরাষ্ট্রের আরেকটা জিনিস যেটা হচ্ছে যেমন এখন কিন্তু সরাসরি, আগে কিন্তু আপনি দেখেন হচ্ছে একটা পর্দা ছিল যেখানে হচ্ছে যে হিউম্যান রাইটসের জন্য বা এখানে মানবাধিকারের জন্য আমরা বলছি, বা শ্রমিক অধিকারের জন্য বলছি, পরিবেশ দূষণের জন্য আমরা চিন্তিত হয়ে করছি, বা আমরা হচ্ছে যে গণতন্ত্রের জন্য বলছি। কিন্তু এখন যুক্তরাষ্ট্র বলছে যে আমার স্বার্থের পরিপন্থী যে হবে, যে দেশ স্টান্স নিবে, তাকে কিন্তু আমরা হচ্ছে যে তাকে আমরা এখানে ছাড় দিব না। একই রকম ভাবে আমি মানে বাংলাদেশের অবস্থান থেকে যদি বলি, তাহলে আপনার প্রত্যেকটা জায়গাতে এইভাবে আলাদা ডিল করার জন্য আমি এখন যদি একটু গুছিয়ে আনি, সংকটগুলো আমার মনে হয় যে আলোচনা বের হয়ে আসছে বাংলাদেশের জন্য, আমাদের প্রস্তুতি কতখানি আছে আর কি, মানে আমরা কি এটার জন্য ইকুইপড কিনা, এটার ভিতরে সমন্বয়ের জায়গাও আছে কিনা, এবং যেখানে বাংলাদেশ এক ধরনের আমি বলবো যে একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিকটা তো আমরা বুঝি, কিন্তু অর্থনীতির ভিতরে আছে, LDC গ্র্যাজুয়েশন হচ্ছে, আমার অন্যান্য সুযোগ সুবিধা যাবে, আমরা আসলে কতখানি প্রস্তুত? আমি এক কথায় বলে দিই, একেবারে প্রস্তুতি নেই। মানে এটা হচ্ছে যে পরীক্ষার আগের দিন হঠাৎ করে ছাত্র ঘুম থেকে উঠে দেখে যে হায় আমি তো পড়াই শুরু করি নাই, এবং পড়ার সিলেবাসই জানে না পরীক্ষার আগে, এরকম যে আমাদের তো
বেখেয়াল ছাত্র তো আমাদের অনেকে আছে। আমরা দেখুন এখানে ট্রাম্প যে ক্ষমতায় এসে সে যে ট্যারিফ নিয়ে একটা বলবে সেটা আগে থেকে আওয়াজ দিচ্ছিল। এক স্ট্রংম্যান যেসব লিডাররা হয়, যেমন মনে করেন ভ্লাদিমির পুতিন বা হচ্ছে যে আপনার এখানে হচ্ছে এরদোয়ান বা ফর দ্যাট ম্যাটার ট্রাম্প, ওদের কিন্তু বলে যে ওরা যেটা পাবলিক অ্যাটারেন্স করবে সেটা কিন্তু ওরা করবে। এটাই হচ্ছে যে ওদের হচ্ছে পপুলার অ্যাপিল। ডোনাল্ড ট্রাম্প আসার পর, ক্ষমতায় আসার পর ও যখন ট্যারিফ নিয়ে এখানে বলা শুরু করলো, আমাদের কিন্তু কোনো আমরা জানতামই না, কারণ আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে বাইরের দিকে আমাদের এখানে আমাদের মনোযোগ দেওয়ার আমাদের এখানে আমাদের ওই চিন্তা হয়নি। আপনারা যে চীনের কথাটা বললেন, এখন চীনের অর্থনৈতিক ক্ষমতা এটা তো একটা বাস্তবতা। চীনের কাছ থেকে কাঁচামাল আনা এখানে যুক্তরাষ্ট্র এখনও তো নিচ্ছে, এত যে ট্যারিফ ইম্পোজ করেছে রেয়ার আর্থ মেটালসটা এখনো তো চীন থেকে বেশিরভাগ নিচ্ছে। না, তারা ওই ইলেকট্রনিক্সের কিছু পণ্যের উপরে তো তারপর মানে তাদেরকে ছাড় দিতে হয়েছে। তো তাহলে তাহলে এবং চীনের যে এখানে যে আমাদের যে ম্যাসিভ যে আমাদের যে শিল্পায়নের জন্য চীনের যে বিনিয়োগটা এখানে এটা দরকার আছে, এখানে আমরা কর্মসংস্থানের জন্য দরকার আছে। চীন যে আমাদেরকে প্রায় 99% যে আমাদের এখানে রপ্তানি করার জন্য যে ছাড় দিয়েছে ওটাকে সুযোগ নেওয়ার আছে, ব্রিক্সে যোগদানের চেষ্টা। তো চীনকে আপনি উপেক্ষা করবেন কি করে? আপনি আমাদের সামনে দেখুন, আমাদের সামনে এখন মুখে বলতে পারি হ্যাঁ যুক্তরাষ্ট্রের সাথে আমরা যদি আমরা প্রতিবাদ করি, হইচই করি, কোনো লাভ নেই, কারণ চীনও চাচ্ছে হচ্ছে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা একটা স্টেবল করার জন্য। এখন আমাদের প্রতিবেশী দেশগুলো যারা যে পাকিস্তান যেমন, দেখুন একসাথে ওরা চীনের অল ওয়েদার অ্যালাই, কিন্তু আবার যুক্তরাষ্ট্রকে ওরা কিন্তু যথেষ্ট ছাড় দিয়েছে। প্রত্যেকটি দেশই কিন্তু এখন দেখেন, সাউথ কোরিয়া কিন্তু এখন চিন্তিত হচ্ছে যুক্তরাষ্ট্রের চাপটা নিতে পারবেন না কিনা, কিন্তু ওরা আরসিপির মধ্যেও আছে, আরসেপের মধ্যে আছে। চীন এবং যুক্তরাষ্ট্রকে ব্যালেন্স করার জন্যে বেশ আমাদের প্রত্যেকটা দেশই করছে, কিন্তু আমরা আমাদের খুঁজতে হবে যে আমাদের মতো সমমনা ছোটগুলো দেশগুলো আছে কিভাবে ওদের সাথে একসাথে একজোট কাজ করা। রাইজাজ, আপনাকে ছোট করে বিরতিতে যাওয়ার আগে আমি জানতে চাই একই যে প্রশ্নটা আমি করেছিলাম পারভেজ আব্বাসের কাছে, যে আমাদের প্রস্তুতির বিষয়ের একটা জায়গা হলো আমার কারিগরি প্রস্তুতি, আর একটা হলো আমার কোঅর্ডিনেশন। এই সামগ্রিক কোঅর্ডিনেশনের জন্য প্রস্তুতি আপনারা দেখেন কিনা? আপনারা যেহেতু কূটনৈতিক বিষয়গুলোকে কাভার করছেন। আমরা তো 3 ধাপের নেগোসিয়েশনের সময় দেখেছি আমাদের ল্যাক অফ কোঅর্ডিনেশন ছিল, আমরা ফোকাস ছিলাম না। আমি একটু স্লাইটলি পারভেজ আব্বাসের সাথে দ্বিমত পোষণ করি যে এখানে যে আমরা অনেক আগে জানতাম এটা হবে, আসলে ওই সিগন্যালগুলো ধরতে পারা, সেটাকে আত্মস্থ করা, কাজ করা, এটাতে বরাবরই দুর্বলতা আছে। আর এই জিনিসটাকে ট্রাম্প যেহেতু কনসিস্টেন্টলি ইনকনসিস্টেন্ট, আমরা এই জিনিসটাকে খুব একটা গুরুত্ব দিইনি। এবং আপনার নিশ্চয় মনে আছে থার্ড রাউন্ডে যাওয়ার আগে ঢাকায় যখন ওনারা ফিরেন, মিডিয়াতে সোশ্যাল স্পেসে প্রচুর সমালোচনা হচ্ছিল। ওনারা তখন ঢাকায় বসেন, ওয়েবিনিয়ার করে অনেক বেশি ইউএস বিজনেস এবং এন্টারপ্রেনারদের সাথে মিটিং করলেন আমাদের গভর্নমেন্টের তরফে, এবং শেষ রাউন্ড আলোচনায় যাওয়ার সময় আমাদের বিজনেস সেক্টরকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা জানি সেটা সয়াবিন বলেন, গম বলেন, তুলো বলেন, এনার্জি বলেন, অনেকগুলো ডিলের ব্যাপারে আলোচনা শেষ করে আসছেন। তো এখন যে পরীক্ষার আগের রাত্রে ছাত্রের প্রস্তুতির মতো আমরা জিনিসটা করেছি ঠিক। একটু আগে যে কথাটা বললাম, যুক্তরাষ্ট্রের সাথে আমি যদি ইইউ তুলনা দিই, বা আমি জিসিসির কাছ থেকে এই 6টা গালফ নেশন, যেটা ওই সৌদি আরব, কাতার, ইউএই, কুয়েত, বাহরাইন এবং ওমান, তাদের কাছ থেকে যে আমার যে এনার্জি ডিলগুলো করি, তো সেই জায়গাতে তো আমি আমেরিকাটাকে যদি আমার কেস স্টাডি বা পাইলট হিসেবে দেখি, তাহলে বিশ্বের অন্যান্য জায়গায় আমার যে ট্রেডটা আছে সেখানে তো আমাদের প্রস্তুতি এখনই নেওয়া দরকার। অর্থাৎ যুক্তরাষ্ট্রে আমার 3 মাসের নেগোসিয়েশন আমরা যে ফল পেলাম। আপনাকে একটু পিছনের দিকে একটা বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করি। সিপিডিও সেখানে কাজ করেছিল। নিশ্চয়ই ভারতের সাথে ট্রানজিট কানেক্টিভিটি নিয়ে যখন ট্যারিফ নিয়ে কথা হয়, এবং নিশ্চয় মনে আছে তৎকালীন সরকারের অনেকে বলছিলেন যে মাসুল চাওয়াটা অসভ্যতা বা ডিসেন্ট না, ইনডিসেন্ট। এবং আমরা যেটা 1200 টাকা ঠিক করেছিলাম সেটা যেমন ঠিক ছিল না, পরবর্তীতে যেটা 200 +-200 আনলাম সেটাও ঠিক হলো না। কারণ এই যে ট্রানজিট কানেক্টিভিটির কথা বলছি, সেটা তো বাংলাদেশ থেকে শুধু ভারত না, ভারত হয়ে সেটা নেপালে যাওয়ার সুযোগ আছে, আবার ভারতীয় ভূখণ্ড হয়ে ভুটানে যাওয়ার সুযোগ আছে। তাহলে আমার এমনভাবে ট্যারিফটা ঠিক করা দরকার ছিল, ফিটা ঠিক করা দরকার ছিল যেটা র্যাশনাল হবে। ইন্ডিয়ার পাশাপাশি নেপাল বা ভুটান যদি আমার টেরিটরি ইউজ করে, আমার পোর্ট ইউজ করে তাদের ট্রান্সপোর্টেশন করতে চায়, তাকে তো ভায়াবল করতে হবে। ভায়াবল না হলে সেটা টিকবে না। এবং আমরা যদি আজকে প্রশ্ন করি, ভুলে গেছি ইন্ডিয়ার সাথে ট্রানজিট কানেক্টিভিটি হয়েছে, এত এত ইনফ্রাস্ট্রাকচার হলো, এলওসি দিয়ে আমরা রাস্তাঘাট ব্রিজ করলাম, আমাদের নদী ধ্বংস করলাম, পুল কালভার মিশিয়ে দিলাম, আখেরে ফল কী হলো? বাংলাদেশ নামক রাষ্ট্রটার পকেটে কতটা
টাকা জমা পড়লো আমরা কিন্তু কেউ জানি না। তো সেই জায়গায় আমি মনে করি কি, এক কথায় আমি প্রস্তুতি, সমন্বয় এগুলোতে যথেষ্ট ঘাটতি দেখি। এবং এটা অবশ্যই একটা অন্তর্বর্তীকালীন সরকার, সামনে নির্বাচিত সরকার আসবেন, তারা সংস্কারের অনেকগুলো জায়গায় হাত দিয়েছেন, কিন্তু আমি মনে করি কি এই জায়গাতে তাদের আগামী যে কয় মাস ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, তাদের কিন্তু কাজ করে যাওয়ার সুযোগ আছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আলোচনায় ফিরবো। আমরা জানতে চাইবো যে বাংলাদেশের প্রস্তুতি কতখানি আছে এবং সামনের দিন আমরা আর কি কি পদক্ষেপ দেখতে পারি। আমাদের সাথে থাকবেন। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। আলোচনাটা করছিলাম বিরতির আগে, আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের জায়গায় আমাদের যে নেগোসিয়েশনের পথগুলো, সেখানে কোঅর্ডিনেশন দুর্বল ছিল ঐতিহাসিকভাবে, এটাকে বাড়াতে হবে। আমরা একটা জায়গা আমি যেটা বুঝতে পারছি যে বাইল্যাটারাল, মানে এখন মাল্টিল্যাটারালের জায়গার চাইতে আমার এখন কিছু আরসেপের মতন হয়তো গোষ্ঠীভিত্তিক আলোচনার ভিতরে যেতে হবে, আর না হলে আমাকে বাইল্যাটারাল যেতে হবে। এবং বড় আমার ধারণা আলোচনা একটা হবে, যেহেতু বাংলাদেশ এলডিসি থেকে গ্র্যাজুয়েট করছে, সেক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি একটা গুরুত্বপূর্ণ জায়গা হবে। এই এখন পর্যন্ত আমরা এর আগে অনেকগুলো জায়গার কথা শুনেছি, এখনো ইদানিং আবার শুনছি যে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে, খুব শিগগিরই যাবে। এক সময় আমার মনে আছে যে আমরা শ্রীলঙ্কার সাথে যাওয়ার জন্য খুবই কাছাকাছি একটা ড্রাফটে চলে গিয়েছিলাম, এবং সেটা বাণিজ্যের জায়গা থেকে আরেকটু বড় পরিসরে ইকোনমিক কোঅপারেশন এগ্রিমেন্ট, পার্টনারশিপ এগ্রিমেন্টের কাছাকাছি গিয়েছিলাম। এখন আলোচনা হচ্ছে বোধহয় সিঙ্গাপুরের কথা শুনছি আমি বিভিন্ন জায়গায়। রাজনৈতিক দলগুলো যারা সামনে ক্ষমতায় আসতে পারেন, তারা যদি চান যে আমি কোনগুলোকে প্রায়োরিটি করবো, আপনি অবভিয়াসলি আপনি যদি বলেন এই যে আমরা বাইলেটারাল এফটি এর কথা অনেক দিন ধরে শুনছিলাম, এবং শ্রীলঙ্কার কথাটা বললেন যে অনেক লম্বা সময় শোনার পরে শ্রীলঙ্কারটা হবে হবে করে সেটা আবার যখন একটা ফাইনাল শেপে আবার সেটা কলেবর বাড়ানো হলো, শেষ পর্যন্ত সেটাও হয়নি। আমরা আরসেপের কথা বলছি, আমরা সেপার কথা বলছি। তো আমার চাইতে আমার মনে হয় পারভেজ আব্বাসী বা আপনার পক্ষে আরও বেশি বিশদে যাওয়া সম্ভব। এই যে আমরা কি সেটা বায়োলেটারাল এফটিএতে যাব, নাকি আরসেপে যাব, না সেপাতে যাব, আপনি বলতে পারবেন। প্যারালালি অনেকগুলো অপশন থাকা দরকার, কিন্তু আমি মনে করি কি আমার মতো বাংলাদেশের মতো দেশের এই মাল্টিল্যাটারাল অ্যাপ্রোচটাই আমি এখন পর্যন্ত দেখলাম প্রুভেন যে আমাদের জন্য সহায়ক হয়, সুফল হয়। অর্থনৈতিক উত্তরণের কথা বলছি, কিন্তু ব্যবসায়িক মহল থেকে গত 5-6 মাস ধরে খুব জোরে সোরে বলা হচ্ছে যে আমাদের ইকোনমিক আপগ্রেডেশনটা যেন পিছিয়ে দেওয়া হয়। তারা তো খুব দিনকে দিন প্রতি মুহূর্তের খবরটা তাদের কাছে আছে, তারা বুঝেন, তারা জানেন। এবং এমনটা বলা হয় যে আমাদের যে ডেটাগুলো ছিল, যে পরিসংখ্যানকে তুলে ধরা হতো, সেগুলো টেম্পার করা হয়েছে, সেটা বাবল ছিল, সেটা ফ্যাকচুয়াল ছিল না। তো এটাও নিশ্চয় অজানা নয়। তো সেই জায়গাতে আমি মনে করি এই আরসেপ, বায়োলেটারাল এফটিএ কিংবা সেপা, আমি যেটা বলছি যে মানে আমাদের যেহেতু অভিজ্ঞতা নাই, আমি পারভেজ আব্বাসীর কাছে ফেরত যাচ্ছি যে আমার যেহেতু অভিজ্ঞতা নাই, আমরা প্রথমে, কারণ এটা নেগোশিয়েট করাটাও এক ধরনের স্কিল, এবং এটা দিন শেষে ওই অপশন ওপেন রাখার ব্যাপার না, দিন শেষে আপনাকে নেগোশিয়েট করতে হলে উই হ্যাভ টু গো ফর ওয়ান। এটা মানে কেনার মতন, আমি এই জামাও কিনতে পারি, ওই জামাও কিনতে পারি, ওকে উই ক্যান ডিসকাস ইট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে চাঁদ রাতে তো আমার কিনতে হবে, এখন চাঁদ রাত ইজ হিয়ার। হ্যাঁ, কালকে ঈদ, আমার ঈদের জামা লাগলে এখন আমার কিনতে হবে। সো আমি মনে করি আমার যেমন ধারণা ছিল যে শ্রীলঙ্কা একটা ভালো দেশ, এই সেন্সে যে আমার কাছেও আছে, আবার ধরেন আমাদের খুব বড় আকারে এটার ইনিশিয়াল প্রভাব পড়ার সম্ভাবনা কম ছিল অর্থনৈতিক আকারে, তাদের যেটা একটা টেস্ট করা আমরা যে পাইলটিং বলি, এটা তো ভালো একটা জায়গা হতো। এখন সিঙ্গাপুরের কথা শুনছি, সিঙ্গাপুরের তো আবার অন্যরকম ডাইনামিক্স আছে, ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট কান্ট্রি। আপনাকে যদি আমি একই যে প্রশ্নটা রাহিদ আজকে করেছিলাম একই রকম বলি, যে যদি এখন রাজনৈতিক দলগুলো আপনার কাছে পরামর্শ চান যে আমরা কোন ধরনের দেশগুলোকে, যদি আপনি বলতে পারেন হ্যাঁ সবার সাথেই করা উচিত, কিন্তু সবার সাথে আমি তো একসাথে শুরু করতাম, শুরু করার জন্য
আমি কোন ধরনের ক্রাইটেরিয়াগুলো বেছে নিব? আমি কি ইউরোপিয়ান ইউনিয়নের মতন বড় জায়গায় যাব যেটা আমার হিউজ ইম্প্যাক্ট, পজিটিভ হোক বা নেগেটিভ হোক? কারণ আমি জানি যে এই ধরনের চুক্তিতে সবসময় যেটা হবে, বাংলাদেশে যেটা মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে যে আমি সবসময় বেনিফিট পাবো, ডিসকাউন্ট পাবো, এই জায়গাটা আসলে শেষ হয়ে যাবে। তো আর নাকি আমি একটু রিলেটিভলি ছোট দেশে যাব, নাকি আমার ইম্পোর্ট ডিপেন্ডেন্ট দেশে যাব, না এক্সপোর্ট ডেস্টিনেশনে যাব? কেমন হওয়া উচিত? মানে এক, আমাদের সামনে যারা ক্ষমতায় আসবে, কেন এখানে এখানে যারা আসে, ট্রেড ডিপ্লোমেসির ব্যাপারে ওদের একটা ন্যাশনাল কমিশন করা উচিত। কেননা নট নেসেসারি শুধু সরকারি খাতে বিশেষজ্ঞ থাকে, বেসরকারি খাতেও থাকে। বা আমাদের প্রচুর হচ্ছে যে বিদেশে এখানে হচ্ছে আমাদের এক্সপার্ট বাংলাদেশিরা আছেন, যারা হচ্ছে এক্সপার্ট আছেন বিভিন্ন ফিল্ডে, তাদেরকে কোঅর্ডিনেট করে একটা পাবলিক প্রাইভেট কম্বিনেশন দিয়ে ওদেরকে, এবং এগুলো তো আমরা সবাই ভালো জানি, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী এখানে প্রকল্প, 2 থেকে 3 বছর এখানে হচ্ছে মিনিমাম দিয়ে দেওয়া উচিত। এবং আমাদের 2টো টিম করে দেওয়া উচিত, মিনিমাম 2টা। এক হচ্ছে আমাদের সবচেয়ে বড় যেখানে হচ্ছে সামনের সম্ভাবনা এবং ঝুঁকি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, কেন ওদের কাছে হচ্ছে জিএসপি প্লাসটা আমরা পাবো না কিনা এখন নিশ্চিত না। সেখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আমাদের এক্সপোজার লিমিট আমরা ক্রস করে গেছি, অনেক এটা আগে। তাদের জেনারেল রুল। জি, তো জেনারেল রুলকে সে যদি পরিবর্তন জেনারেলি না করে, সে স্পেশাল আমাকে দিতে স্পেশাল পারবে না। দিতে পারবে না। তো এখান থেকে, এবং যারা জিএসপি প্লাস যেসব দেশগুলো পেয়েছে তার আগে আমাদের অঞ্চলের মধ্যে পাকিস্তানও পেয়েছে জিএসপি প্লাস, এখানে আমাদের ওইগুলো স্টাডি করা উচিত যে ওরা কীভাবে পেলো। এখানে হচ্ছে 1, 2, আমার সঙ্গে সঙ্গে আমাদের এখানে হচ্ছে যে প্যারালাল ট্র্যাকে হচ্ছে আরসিপের আমাদের এখানে ফিল্ডে এক্সপ্লোর করা হচ্ছে। এই দুটো আমি যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমরা কেন বেশি বলছি না, কেন যুক্তরাষ্ট্র আপাতত এখানে হচ্ছে যে যদি ট্রাম্প আবার যদি হিস্ট্রি যদি আবার না রিপিট করে, বাট এটা বয়সের জন্য এটা করাটা ডিফিকাল্ট, যুক্তরাষ্ট্রে একটা ব্যাকল্যাশ আমার মনে হচ্ছে যে আসবে, এবং ইভেনচুয়ালি হচ্ছে যে আবার ওই মাল্টিল্যাটারাল ট্রেডিং সিস্টেমে চলে আসতে পারে যখন ট্রাম্প আবার ক্ষমতায় থাকবে না। তো এটা 1.5 থেকে 2 বছর আমাদেরকে হচ্ছে যে এই চাপটা আমাদেরকে শর্ট টার্মে নিতে হবে। কিন্তু আমাদের এই দুটো দেশের মধ্যে আমাদের ইনভেস্ট করা অত্যন্ত, ব্লকের মধ্যে ইনভেস্ট করা উচিত। এবং 3 নম্বর হচ্ছে যে এখন ব্যক্তিগত সম্পর্কেরও যেখানে একটা ডিপ্লোমেসিতে এটা কাজ দেয়। আমরা এখানে বিদেশি যে আমাদের যেমন এখানে যে রাইদিজাজ বলছিলেন, ঠিক এখানে যে আমাদের বিজনেস কমিউনিটির প্রথম দিকে ওদের সবচেয়ে বড় হচ্ছে যে এখানে কমপ্লেন ছিল হচ্ছে যে আমরা যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেখানে ট্রেড নেগোসিয়েশন করছিলাম, ইনিশিয়ালি আমাদের এখানে রেডিমেড গার্মেন্টস বা এখানে যে ব্যবসায়ীদেরকে ওদের কনসাল্টই করা হয় না, পরের দিকে শেষের দিকে এটা নিয়ে হিউ অ্যান্ড ক্রাই হলো ইত্যাদি হলো। তো এটার জন্য সো 2টা জায়গায় আমাদের প্যারালাল ট্র্যাকে করতে হবে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং হচ্ছে আপনার যে চায়না লেড এখানে আরসেপ। কারণ এই 2টা হচ্ছে ভবিষ্যতের জন্য হচ্ছে আমাদের যে আমরা যে অর্থনীতির যে স্টেজে আছি, উত্তরণ স্টেজে আছে, 2টো দেশ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। আমরা আসলে বড় আকারে রিজিওনাল এগ্রিমেন্টে যেতে পারি না। রিজিওনাল এগ্রিমেন্ট একটা ওই প্র্যাকটিস ম্যাচের মতন হয় বিশ্বের অন্য জায়গায় যাওয়ার চাইতে। তো সেইটা তো আমরা পারি না। আমাদের মানে সার্ক তো এখন মানে মৃতপ্রায়, কোমাটোস আর কোমার মধ্যে বিমস্টেকও খুব বেশি ভালো অবস্থায় নাই আর কি। জি, তো এই একটা অনভিজ্ঞতা আমাদের আছে। এখন আসিয়ানের সাথে আমরা যুক্ত হতে যাচ্ছি আর কি। এইটা যদি ছোট করে বলেন যে হাউ। আসিয়ানের সাথে আবারও বলবো, অন পেপার মানে আপনার হচ্ছে যে থিওরি অনুযায়ী খুব ভালো, কেন এটাই আমার হচ্ছে প্রথমে ঢোকা উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে যতক্ষণ আপনার হচ্ছে মিয়ানমার বা বার্মার সাথে হচ্ছে রোহিঙ্গার সমস্যা সমাধান না হবে না, ওটা আমরা আসিয়ানের সাথে এখানে একটা ব্লক হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে ইট ইজ আ বিগ স্টাবলিং ব্লক। সো এটা আমাদের রোহিঙ্গার সমস্যা যদি সমাধান হয়, তাহলে আসিয়ানের মধ্যে আমরা এনগেজ হওয়াটা আমাদের জন্য আরও এখানে সুবিধা হবে। কিন্তু এর মধ্যে হচ্ছে অন্যান্য পরাশক্তি যারা আছে বা আমাদের আঞ্চলিক যে এখানে প্রতিবেশী যারা আছে, নিয়ার নেইবার আর হচ্ছে ডিস্টেন্ট নেইবার, তাদের কিন্তু আবার ভিন্ন স্বার্থ আছে। সো এখানেও একটা ভূ রাজনৈতিক কারণটা আছে। আসিয়ানের সাথে আমরা ব্যবসা বাড়াতে পারি, এবং এখানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এখান থেকে আমরা ওদেরকে আমরা ইউজ করতে পারি আমাদেরকে এখানে আমাদের হয়ে অ্যাডভোকেসি করার জন্য। কিন্তু আসিয়ান তখনই আসবে যখন এটা কনসেনসাস বেস হবে। পারভেজ আব্বাসির একটা কি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও দিয়েছেন যে কারণ আমাদের সাথে তো বাইলেটারাল কতগুলো টেনশন আছে মিয়ানমারের সাথে, পার্টিকুলারলি অন রোহিঙ্গা ইস্যু। তো ওই টেনশনগুলোর কে মাথায় রেখে আমি যদি ওখানে যুক্ত হতে পারি, ওরা নেবে কিনা এটা নিয়েও স্পষ্ট না, কিন্তু উই উইল সাবস্ক্রাইব টু দেয়ার যে নেগোশিয়েটিং পজিশনগুলো আছে, সেইটা কি অন্যতম পন্থা কিনা? আমরা জানি
আসিয়ান ফ্র্যাটার্নিটি অনেক স্ট্রং। তারা এই রোহিঙ্গা ক্রাইসিস আজকে না 3 দশক ধরে বরাবরই বলে আসছে, এবং এর আগের 80-90-তে যখন হয়েছে সেটা কিন্তু বায়োল্যাটারাল এবং ইউএনএইচসিআর দিয়ে হয়েছে। কিন্তু ওই 80-90 দশকে যা ঘটেছে এবার সেটা ঘটার সুযোগ নেই, সম্ভাবনা, এবং সেই জায়গাতে আমাকে একটু পেসিমিস্ট বলতে পারেন যে রোহিঙ্গা ক্রাইসিসের একটা ট্যানজিবল সলিউশনে। কিন্তু তাই বলে কি রোহিঙ্গা ক্রাইসিস এটা যেমন একটা স্টাম্বলিং ব্লক, তার পাশাপাশি এবং আসিয়ানের দেশে এই তো সিঙ্গাপুরের সাথে আমার আলোচনা হচ্ছে এখন। উনি যেমন ইউর কথা বলছেন, আরসেপের কথা বলছেন, তারপর কমিশন, অ্যাবসলিউটলি আমি পুরোপুরি একমত। এটা প্রাইভেট, বোথ পাবলিক এবং প্রাইভেট সেক্টর মিলে স্টেক হোল্ডারদের, সেটা দেশের বাইরের আপনার এক্সপার্টদের নিয়ে একটা লং টার্ম কমিশন করা উচিত। কারণ ট্রেডটা তো ওই অ্যাডহক বেসিসে আসলো ফায়ার ফাইটিংয়ের কাজ করার সুযোগ নেই। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি মনে করি, আমি অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র করতে চাই, সেটা জিএসপি প্লাস দি ইউ কিংবা ল্যাটিন আমেরিকান কান্ট্রির কথা মাঝে মধ্যে আমরা শুনি, কিন্তু তাদের মধ্যে তো আমাদেরকে নিয়ে আগ্রহটা তৈরি করতে হবে। আমাকে যদি বলেন এই জিনিসটাকে পুরো হোলিস্টিক অ্যাপ্রোচে এভাবে দেখতে হবে, শুধু আমি আগ্রহী সেটা হলে কিন্তু হবে না, তাদেরও আগ্রহ জন্মাতে হবে যে আসিয়ান দেশগুলোর সাথে সম্পর্ক বাড়ানো, এটা সেটা। তো খুব কিউরিসিটি নিয়ে আমি যখন খোঁজ নিলাম, দিন 15-এর মধ্যে বের করে ফেলাম একটা অদ্ভুত জিনিস। আমার মনে হয়েছে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ইত্যাদি ইত্যাদি, আসলে সেটা না। যে আসিয়ানের সাথে এঙ্গেজমেন্টের বড় জায়গা ওই আবার একই জিনিস, রোহিঙ্গা পুশ। আরে এটা তো ক্লিক করবে না যে আমার জন্য যেটা ব্রেড অ্যান্ড বাটার, ওইটা তাদের জন্য হচ্ছে সবচেয়ে কন্টেনশিয়াস ইস্যু। কারণ সে তার ব্লকের একটা দেশকে তো কখনো ভিলিফাই করতে যাবে না, সে বরঞ্চ তাকে প্রোটেক্ট করতে যাবে। ধরেন মালয়েশিয়া স্পেশাল এনভয় আছে, তারপর আসিয়ানা 5 পয়েন্ট এজেন্ডা আছে, কিছুই হয়নি। তো সেই জায়গাতে আমি মনে করি ওই কমিশন করা এটা একটা বড় ইস্যু হওয়া উচিত। একটা কমিশন দিয়ে তাদের মতামত দিয়ে আমরা গ্লোবালি কিভাবে ট্রেডটাকে আরসেপে কিভাবে যাব, সেপাতে যাব কিনা, প্লাস অ্যাট দ্য সেম টাইম আসিয়ানের মতো জায়গায় আমাকে কিন্তু অর্থাৎ ক্রিয়েটিভ ওয়েতে আউট অফ দ্য বক্স আমাকে এগোতে হবে। আমি যেটা বলার জন্য সেটা হলো যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার খুব রিসেন্টলি জাতিসংঘের উন্নয়ন তহবিলের সাথে মিলে একটা নতুন নিগোশিয়েটিং গ্রুপ তৈরি করেছেন, লঞ্চ করেছেন, যেটা হয়তো সামনের দিনে আমাদের এই ক্যাপাসিটির গ্যাপের একটা অংশকে পূরণ করতে পারবে। দর্শক, আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। আমরা যেই বিষয়টি আলোচনা করছিলাম সেটার সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে বাংলাদেশ দিন শেষে পৃথিবীর ভেতরে আলাদাভাবে থাকবার সুযোগ নেই। আমাদের সামগ্রিক যে অর্থনৈতিক রাজনৈতিক পরিস্থিতি আছে তার সাথেই আমাদের মিলে চলতে হবে, এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমার যে সিকিউরিটি ইস্যু এবং অন্যান্য বিষয়গুলোকে একই রকমভাবে আমাদেরকে প্রভাবিত করে সামগ্রিক বিশ্ব পরিস্থিতি। সেই বিশ্ব পরিস্থিতি মোকাবেলার জন্য যে নতুন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখানে বাংলাদেশের সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তাটা খুবই গুরুত্বপূর্ণ হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়ে কাজ করবেন, যেটা হয়তো সামনের রাজনৈতিক দলগুলো যেই সরকারের দায়িত্ব নেবেন আর সেখানেও হয়তো এই বিষয়টি গুরুত্বের সাথে থাকবে, এই আশা করে আজকের আলোচনা শেষ করছি। আমাদের সাথে থাকবেন। এই অনুষ্ঠানে আমরা সবসময় আপনাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আসি এবং জানতে চাই কেমন আছে অর্থনীতি।